পিয়া বিপাশা, তারপরে আছে সাফা কবির এবং তাসনুভা তিশা। কেমন আছো তোমরা সবাই? শুভ সকাল। ভীষণ ভালো লাগছে চারটি মিষ্টি মুখের মেয়েকে আজ আমাদের মাঝে পেয়ে আমি অত্যন্ত খুশি। আমাদের দর্শকও অনেক আনন্দিত তোমাদেরকে দেখতে পেরে এবং ভীষণ ভাবে ওয়েট করছে কখন ফোন করব, কখন ওদের সাথে আমরা কথা বলবো, কাকে রেখে কার সাথে আসলে কথা বলবে। দর্শক দেখে নিয়েছেন কারা আছেন আজ আমাদের গেস্ট সিটে। সুতরাং এবারের ঈদে RTVর আয়োজনকে ঘিরে এই চার কন্যার পারফরমেন্স এবং কাজ সম্পর্কে যদি আপনারা জানতে চান এবং সেই সঙ্গে যদি আগামী শুভেচ্ছা জানাতে চান তাহলে অবশ্যই আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। চলে যাচ্ছি গল্পে। কেমন কাটছে সময়গুলো? ঈদের তো মাত্র একদিন বাকি, একদিন পরে ঈদ। কালকে আমি গরু কিনেছি। আচ্ছা, ফার্স্ট টাইম হাটে গিয়েছি। হাটে গিয়েছিলে? হ্যাঁ। অভিজ্ঞতা কি বলো? অনেক ভালো লেগেছে। আমি তো মাথাটাতে কাপড় দিয়ে গিয়েছি, মানে মানুষ চিনে ফেলেছে এন্ড পিকচার তুলেছে। এন্ড আমার খুব ভালো লেগেছে যে আমি ফার্স্ট টাইম একটা মেয়ে হয়ে গরু কিনেছি, ছোট ভাইকে নিয়ে। এক্সাইটেড। হাটে, হ্যাঁ। আর কারো অভিজ্ঞতা আছে হাটে যাওয়ার? অভিজ্ঞতা নেই, বাট আমারও খাসি কেনা হবে আজকে। আচ্ছা, সেটা অবশ্য আমি যাচ্ছি না, বাবা কিনবে। মানে আমি ওর মতো এত সাহস না হাটে যাওয়া। আমাকে তো গরু গুতা দিতে গিয়েছিল। কি যে ভয় পেয়েছি, আমি আর হাটে যাবো না। এই প্রথমেই শেষ। গরুর ভয়ে আমি কখনো হাটে যাওয়ার প্ল্যানও করি না। আমি গরু ভীষণ ভয় পাই। ছোটবেলা থেকে আম্মুর কাছে একটা গল্প শুনেছি, গরু গুতা দিয়ে নাকি পেটে সবকিছু বের করতেছে একটা ছোট মেয়ের। সেই গল্প শোনার পর থেকে আমি এত ভয় পাইছি, এরপর থেকে গরুর ব্যাপারটা একটা ভীতি চলে আসছে। আচ্ছা, আমাদের বাবা মাদের একটা প্রবলেম, সেটা হচ্ছে আমাদের বাবা মারা ছোটবেলা খুব অদ্ভুত গল্প। আমাকে যেমন একবার শিখালো যে বিচি খেয়ে ফেলছে, এখন তোমার পেটে ঘুমাতে পারিনি এই টেনশনে যে আমি বড় বিচিটা খেয়ে ফেললাম, তখন কি হবে। এটা হয়, আমার আব্বু আম্মু বলতো। ছোটবেলায় আরো অনেক মজার মজার স্মৃতি নিশ্চয়ই আছে ঈদ নিয়ে। হ্যাঁ, অনেক। ঈদে আমার মানে লাইফের সব থেকে একটা বড় অ্যাক্সিডেন্ট, আমার আইব্রোটা কাটা এই ঈদে। খাসি উঠতে গিয়েছিলাম, ভাবছি যে গুতা দিবে, দৌড় দিয়েছি, জানালার কোণা ঢুকে গেছে। তারপরে তুমি সাহস করেছো হাটে যাওয়ার। আমি হলে তো জীবনে বড় হয়েছি, আর আমার দায়িত্ব এখন দায়িত্ব। সেটাই। আর প্রিপারেশন কি? শুধু তো আসলে গরু খাসি না, নিশ্চয়ই ইচ্ছে মতো সব। আমি তো ওদের থেকে ডিফারেন্ট। আমি যখন গরু খাসি না বেশি টেন্স না, আমি হচ্ছে বাজার নিয়ে টেন্স। যেমন আমি কালকে বাজার করে এনেছি, সবকিছু প্রিপেয়ার করতে হয়েছে যে গরুটা যে আসবে কাটাতে হবে, রান্না তো করতে হবে। সো ওই জিনিসগুলো রান্না করো। আমি একটু ট্রাই করি। আমি শুনেছি খুব ভালো তেহারি রান্না করো, এখনো খাওয়াইনি, যেটা হবে তাহলে রেসন খাবো। কালকে তেহারির মশলা কিনতে গিয়েছিলাম। তেহারির মশলা কিনতে হয়েছে, আচারি বিফের মশলা কিনতে হয়েছে, মানে সবকিছু মশলা রেডি করে। মানে ওটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট। আচ্ছা, আমার ডিপার্টমেন্ট হচ্ছে গরু টরু কেনা এভরিথিং, বিকজ বাবা যেহেতু এখানে থাকে না, সো আম্মুর এটা করতে হয়, আমার এদিকে করতে হয়। সো এদিকে বাজেটটা আমার করা হয়ে গেছে। আর কাপড় চোপড় আমি ঈদে কখনো, আমাদের সারা বছর এত কস্টিউম কিনতে হয়, ঈদের জন্য স্পেশালি ঈদের আগে এত জামা কাপড় কিনে ফেলার ইচ্ছা হয় না যে ও ঈদের চলে যায়। আমি অলরেডি কলকাতা থেকে অনেক কাপড় নিয়ে আসছি, এখন সব পরে ফেলছি লাইভে ইন্টারভিউতে। এটা কিন্তু হয়, তাই না? খেয়াল করো যে দেখা যায় যে কিনেছি ঈদের জন্য, কিন্তু একটা নাটক বা এ ধরনের টক শোতে পড়া হয়ে গেল, তখন এটা তো পুরনো হয়ে গেছে, আবার আরেকটা কিনতে হবে। এভাবে জমতে 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 এখন চিন্তা করছি আমার আলমারিতে জায়গা নেই, এখন আমি কিনবো না কিছু। আর আমার ক্ষেত্রে যেটা হয়, আমার সেই চামটা চলে গেছে, নতুন ড্রেস পরবো, একটা চাম থাকে না ছোটবেলায়, ওই জিনিসটা এখন কাজ করে। প্রতিদিন তো নতুন জামা প্যাক খুলে মানে ঈদের জন্য যে স্পেশাল কিছু কিনবো, ওটা কখনোই কেনা হয় না। দেখা যাচ্ছে ওই নাটকের জন্য স্পেশাল একটা ড্রেস কিনবো, সেটা কেনা হয়ে যায়। এক্স্যাক্টলি। আর আমাদের কাছে এখন আমি জানি না সাফা আর তৃষা বা বিপাশা, এখন আমার কাছে ঈদ মানে কিন্তু ঈদের নাটক। নাটক নিয়েই থাকি, কিছু থাকে না। কোন নাটক যাবে, কোন নাটক দেখবো, নিজে কোনটা দেখবো, তারপর হচ্ছে ক্যারেক্টার ভেরিয়েশন আনা যায়, যাতে দুটো নাটক একরকম না লাগে। এটাতে আমি এই লুক রাখবো, না এটা চুল এরকম করা যায়, এগুলো নিয়ে চিন্তা করে ঈদ নিয়ে চিন্তা। ঈদের দিন কি সাজবো সেটা আসলে এখন ঈদের দিন সবচেয়ে মজার একটা জিনিস, ঈদ আমি জানি না অন্য কারো কি হয়, আমার স্পেশাল অকেশন গুলো এখন কিছু সেলিব্রেট করা হয় না। আমি হয়তো বা বাসায় বসে থাকি পুরো দিন, ছোটবেলার আয়োজনটা নিশ্চয়ই অন্যরকম ছিল। তখন নিশ্চয়ই না নতুন ড্রেস পরতে হবে, কিভাবে সাজবো। এখন প্রতিদিন ক্যামেরার সামনে এত সুন্দর সুন্দর ড্রেস পরে বিভিন্ন রকম চরিত্রে আসলে কাজ করতে হয়। প্রাণ নিবেদিত বিভিন্ন নাটকে তোমরা কাজ করেছো,
একজন একজন করে আমি আসলে শুনতে চাই। আমি জানি ফারিয়া কাজ করেছো হচ্ছে দুটো নাটকে, একটা হচ্ছে বিবাহিত ব্যাচেলর, একটা হচ্ছে সমীকরণ। হ্যাঁ, সমীকরণ। সেটা দুটো নাটক একদম দু ধরনের। এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। সমীকরণ হচ্ছে খুব ম্যাচিওর একটা গল্প, আমার আর তারেক আনাম খান স্যারের, মানে ডিফারেন্স তো বুঝা যাচ্ছে। ইন্টারেস্টিং অনেক। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। এবং মানে এটা খুবই, এটা হচ্ছে গিয়ে আমার বাবা, জানি যে আমার বাবা মার ওটা খুব পছন্দ হবে, খুব সিরিয়াস একটা নাটক। আর বিবাহিত ব্যাচেলর হচ্ছে খুবই মজার একটা নাটক। এবং তৃষা আমাদের এমনও ছিল যে শুটিং এ আমি ডায়লগ দিতে গিয়ে আমি নিজে হাসতে হাসতে পড়ে যাচ্ছি। আচ্ছা, এটা খুব মজার। একটু শুনি না গল্পটা। গল্পটা খুব ইন্টারেস্টিং, কারণ আমাদের যারা কো-আর্টিস্ট ছিলেন, হাসান মাসুদ, কচি খন্দকার, সিদ্দিক ভাই, আমরা সবাই এত মজা করেছি। ফারিয়া নরমাল থাকাটা সব, আর আমাদের কেমিস্ট্রি এত ভালো, ওরা দাঁড়ায় গেলেই না স্ক্রিপ্ট ছাড়া অটোমেটিক্যালি কমেডি হয়ে যায়, মানে দুটো ডায়লগ দিলে হাসি চলে আসবে। আর শুটিং ছাড়াও, শুটিং এর বাইরে যেটা, তখন বৃষ্টি ছিল অনেক, একদিন আমরা প্রায় হাফ ডে শুটিং করতে পারি নাই। সেদিন আরো বেশি মজা ছিল, কারণ আমরা সবগুলো মানুষ এক রুমের মধ্যে, একটা বেডের মধ্যে, আর কিন্তু সোফা, সবগুলো মানুষ যখন একসাথে থাকে কত ধরনের আড্ডা, কত ধরনের ফান। আর সিদ্দিক ভাই, তারপরে হচ্ছে গিয়ে আরফান ভাই, ওনারা তো হচ্ছে গিয়ে কথা বলে, মানে ওয়াকিং টকিং ফান, মানে ওনারা কথা বলে হাসবে। এটা আসলে আমরা যে অ্যাক্টিং এ দেখি যে আমরা হাসি, ওর পার্সোনাল লাইফে এরকম আসলেই তাই। মানে ওনাদের কিছু এক্সট্রা মানে মেক করতে হয় না, যেটা আমি এক্সট্রা এফোর্ট দিয়ে এটা করছি তা না। ওদের পার্সোনালিটি এমন যে কথা বললে বা কোথাও গেলে তারা বসলেই না জমে যায়। এরকম কোনো মজার ঘটনা আছে যে বলছিল যে শুটিং করতে করতে দেখা যাচ্ছে আমরা ডায়লগই দিতে পারছি না? সবগুলো ডায়লগ যখন দেখবেন তখন বুঝবেন সাধারণ ডায়লগ নাই। মানে আমি খুব মানে প্র্যাকটিস করে আমরা দাঁড়াচ্ছি, যখন অ্যাকশন বলতে একটা এক্সপ্রেশন দিচ্ছি, আমি হাসি না ধরে থাকতে পারি না, এরকম হয়। আমরা আবারও গল্পে ফিরবো, কিন্তু আসলে এই মুহূর্তে অনেক কথা যদি আমাদের জমে আছে, এবং আসলে এই আড্ডা থেকে আজকে মনে হয় বের হওয়া খুবই অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। একসাথে সেরকম একটা বিষয়। কিন্তু এই মুহূর্তে খুব ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। বিরতি থেকে ফিরে এসে কথা বলছি তোমাদের সঙ্গে। পানি একটা ভালো লাগবে, মানে এটাও খুব মজার। হ্যাঁ, মজার। আচ্ছা, বলতে চাই নিশু ভাই কিন্তু এটা অনেকটা এরকম, মানে অনেক পানি। হ্যাঁ, একটু তার সাথে বসলেও মোটামুটি হাসতে হাসতে যান শেষ। আচ্ছা, সুটকেস নিয়ে কথা বলছিলাম, যেহেতু সুটকেসের একটি প্রোমো আমরা একটু দেখে আসতে চাই। দেখে কিন্তু বোঝার উপায় নেই যেটা একটা হাসির নাটক। মানে প্রোমোটা একটু ডিফারেন্ট ভাবে হয়েছে না? আমি খুবই অবাক হলাম যে এটা হাসির নাটক। হ্যাঁ, ভীষণ সুন্দর, মানুষকে সুন্দর লাগতেই হবে। অভিজ্ঞতা বলো শুটিং এর। শুটিংটা একদিনে হয়েছে, তো অনেক সময় একদিন, আমার শুটিং একদিন ছিল, খুব কম সময়, লাইট ছিল না, গান আছে এটার মধ্যে, খুব ফানি একটা গান। আচ্ছা, তো নাচতে হয়েছে? নাচতে না, কিন্তু হুন্ডার উপর আমার দাঁড়াতে হয়েছে। আচ্ছা, লাইট ছিল না, মানে আরেকদিন যদি শুটিং হতো আরো ভালো কিছু। সবার একটাই কথা, যে বাজেট আর টাইম যদি একটু বাড়তো তাহলে আমাদের কাজ অনেক ইজি হতো, আমরা অনেক ভালো কাজ ডেলিভারি করতে পারতাম। এটা তো আমাদের একদম আমাদের সবারই শুটিং ডেট, সবাই মনে হয় একসাথে শুটিং করেছে, যার জন্য সবাই চাচ্ছিল কি পারলে মানে দরখাস্ত দিয়ে এটা একটু পিছানো না। এটা প্রতিবার হয় কোরবানির সময়, ঈদের আগের দিন পর্যন্ত শুটিং। আসলে রোজার ঈদের পরে তো কোরবানির সময়টা খুবই কম থাকে। ঈদের পরেই কোরবানির ঈদের শুটিং, আর আমি তো ছিলাম না, এবার 6টা নাটক করতে পেরেছি, আর নাটক আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি। ছিলে না, তারপরে 6টি নাটক কিন্তু করে ফেলেছো। 6টি নাটক কিন্তু অনেক, 6টা অনেক। মানে এখন চ্যানেলের হিসাব করতে গেলে হয়তো তোমার মনে হতে পারে যে হাজার হাজার নাটক হচ্ছে। কিভাবে আসলে মেইনটেইন করো? আমি সকালে যেতাম, রাতে আসতাম, আবার সকালে চলে যেতাম। আমার মানে কাজ ছাড়া কিছুই ছিল না, বাসায় কারোর সবাইকে দেখতাম ঘুম, সকালে এসেও দেখতাম ঘুম। কখন কি তোমার মনে হয়েছে যে চরিত্রগুলোকে ধারণ করতে কষ্ট হচ্ছে, কিংবা রেগুলার কাজ করার জন্য? এরকম হয়েছে, আমি স্ক্রিপ্ট না পড়ে আমি সেটে চলে গিয়েছি, আর আমাকে প্রম করতে হয়েছে। আর আমার একটু অভ্যাস খারাপ আছে, আমি প্রম ছাড়া একটু প্রবলেম হয়। ও, মানে ডায়লগ মনে রাখাটা একটু প্রম করে। আচ্ছা, সব দুটো একসাথে মাথা ঠিক থাকে না। আচ্ছা, সাফা, ভূতের ভ্যালেন্টাইন, কেমন নাম? এই নাটকের মানে কি বলো? ভূতের ভ্যালেন্টাইন নামটা শুনতে যেরকম অদ্ভুত, নামটা খুব ইন্টারেস্টিং। যে ইন্টারেস্টিং বলতে এখানে আমার
অ্যাক্টিং এর জায়গাটা একটু ডিফারেন্ট। যেমন এটা ডিরেক্টর হচ্ছে ইমরান রাফাত ভাইয়া। তো রাফাত ভাইয়া যখন আমাকে কাজটার জন্য ফোন করে, সো তখন উনি আমাকে ফার্স্ট কথা ছিল যে সাফা তোমার ব্ল্যাঙ্ক অ্যাক্টিং করতে হবে, মানে ভূতের সাথে অ্যাক্টিং করা মানে ব্ল্যাঙ্ক অ্যাক্টিং করা, এখানে কেউ থাকবে না, তোমার এখানে ডায়লগ ডেলিভারি করার কেউ থাকবে না। ইয়েস, আদার থিং ইজ যখন অ্যাকশন বলছিল আমি বসা, সো আমার ইমাজিন করতে হবে যে আমার পাশে ওই মানুষটি আছে, বাট অ্যাকচুয়ালি মানুষটি নেই। সো ওইভাবে আমার অ্যাক্টিং করতে হচ্ছে, নিজের ডায়লগ নিজের বলতে হয়েছে, নিজের এক্সপ্রেশন নিজের দিতে হয়েছে, সবকিছু মনে করে করে। যখন আমরা নাটক করি দুইটা মানুষের মধ্যে কমিউনিকেশনটা, যখন একজন কথা বলছে কাউন্টার দিচ্ছে, আরেকজন ওটার এক্সপ্রেশন গুলো দিয়ে অন্যজনের কাউন্টার দিচ্ছে, এটা অনেক ইজিয়ার, ওটা ন্যাচারালি চলে আসে। সো এখানে আমার জাস্ট ব্ল্যাঙ্ক অ্যাক্টিং করতে হচ্ছে, আমার নিজে নিজে এক্সপ্রেশন দিচ্ছি, ওই জায়গাটা অনেক টাফ। সো ওই জায়গাটাতে খুব কষ্ট হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে খুবই ভালো কাজ নেমেছে। ইমরান ভাইয়া তো দি বেস্ট, ওর সাথে কাজ করে আমার অনেক ফ্লেক্সিবল। এন্ড নিশু ভাইয়া খুবই হেল্প করেছে। আরেকটা হচ্ছে যে এই নাটকে একটা গান পার্ট আছে। ভূতটাকে নিশু ভাইয়া, ও অবভিয়াসলি ভূত, আমি তো না। তো নাচে যেটা ছিল যে আমাদের কোরিওগ্রাফার এনে দেন ওটা নাচটা কোরিওগ্রাফি করা হয়েছে। নাচ কি করো তুমি? আমি হালকা পাতলা নাচ করি, বাট আমাদের ওই যেটা ফারিয়াপু বললো, আমাদের টাইম খুব কম থাকে। সো খুব কম টাইমের মধ্যে অনেক বেশি কাজ করতে হয়। তার দেখা যায় আমাদের নাটকের নাচের শুটিংটা রাত 3টার সময় করা শুরু হয়েছে। সো ওই টাইমটা তো মানে এনার্জি আসলে থাকার কথা। আমি লিটারালি চিনি খাচ্ছিলাম যেন এনার্জি পাওয়ার জন্য। অনেক চিনি খেয়ে দেন আমরা 3টা থেকে ভোর 5টা পর্যন্ত গানের শুটিং করেছি। নিশ্চয়ই তারপরে আলটিমেটলি কাজটা নিশ্চয়ই খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ কাজটি খুবই ভালো নেমেছে। সো আমি এখন দর্শকের রেসপন্সের জন্য আমরা দেখবো এটার প্রমো। তার আগে আমি একটু কথা বলতে চাই। ফারিয়া, তুমি দুটো নাটকে কাজ করেছো, সমীকরণ এবং বিবাহিত ব্যাচেলর। আমি সমীকরণের গল্পটা একটু শুনতে চাচ্ছি। সমীকরণের গল্পটা হচ্ছে একজন লোনলি বয়স্ক লোক যার ওয়াইফ মারা গেছে এবং ওনার বাচ্চা দেশের বাইরে থাকে। তো ওনার সাথে অনলাইনে একটা মেয়ের পরিচয় হয়। আচ্ছা, সো ওই মেয়েটার সাথে তার একটা, এটা প্রেম না, এটা অন্য টাইপের একটা সম্পর্ক বিল্ড আপ হয়। তো মেয়েটার চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট থাকে। মেয়েটার চিন্তা ভাবনা যেরকম থাকে হচ্ছে, মেয়েটা হচ্ছে একটু ফেমিনিস্ট থাকে এবং তার একটা থাকে যে সমাজ বদলে দেবে, এমন একটা এইম নিয়ে সে কাজ করে। এবং মেয়েটা সিঙ্গেল থাকে এবং লাইফে বিভিন্ন জায়গায় মেয়েটা ধাক্কা খেয়ে তার মনে হয় যে না, ছেলেদের সাথে আর কিছু করা যাবে না। তো তখনই হচ্ছে এর সাথে পরিচয় হয় সে ভদ্রলোকের সাথে। ভদ্রলোক মারা যায়, এরকম একটা গল্প আর কি। একটা লোনলি ভদ্রলোক এবং একটা লোনলি ইয়াং মেয়ে, ওদের দুজনের মধ্যে যে সম্পর্ক, সেটা ভালোবাসার সম্পর্ক না, একদমই ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। ভালো লাগছে, মনে হচ্ছে আমি এখনই নাটকটি দেখতে বসে যাই। আমি স্ক্রিপ্টটা যখন পড়লাম, আমি নরমালি আমার যখন টানা শুটিং থাকে আমি স্ক্রিপ্ট আমি পড়তে পারি না, আমার বাবা পড়ে। বাসার সব বাসার সব জমা হয়, বাবা পড়ে। তো বাবা এই গল্পটা পড়ে বললো যে না, একদম ডিফারেন্ট, যত নাটক করেছে এখন পর্যন্ত সেগুলো থেকে একদম ডিফারেন্ট, পুরোই আলাদা। নিশ্চয়ই আমরাও দেখবো এবং দর্শক নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে নাটকগুলো কবে দেখবে। আরেকটি নাটক বিবাহিত ব্যাচেলর, যেটা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম, তোমরা দুজনই আছো যেটাতে, সেটার প্রোমোটা এখন একটু যদি দেখে আসতে চাই। চলো। আসলে মারা যাওয়ার উপক্রম, মানে সেটার মধ্যে সবাই লোকজন জড় হয়ে গেছে। আমরা যেখানে শুটিংটা করেছি যে 300 ফিট পূর্বাচলের কাছাকাছি, ওইখানে মানে যত লোক ছিল গ্রামের লোকজন সবাই চলে আসে, রাস্তা পুরো ব্লক হয়ে যাওয়ার অবস্থা। তো খুবই মজা হয়েছে কাজটা করে। তো মানে কাজগুলো করতে গিয়ে যেমন সমীকরণ নাটকটা ডিফারেন্ট, এটা যেমন এক ধরনের নাটক বিবাহিত ব্যাচেলর, সমীকরণটা টোটালি আলাদা। খুব কোনো চ্যালেঞ্জ কি তোমার কাছে ছিল? যে এটাই আমি এনজয় করি চ্যালেঞ্জটা, যে এক একটা নাটকে আমাকে এক এক রকম দেখবে এবং আমি এটা এমনিতেও ট্রাই করি। দেখা গেল যে আমার একই টাইপের ক্যারেক্টার দুটো, তখন আমি চেষ্টা করি যে একটা থেকে আরেকটা কিভাবে ডিফারেন্ট করা যায়, ডায়লগ ডেলিভারিতে ডিফারেন্ট করা যায় নাকি আমার লুকে ডিফারেন্ট করা যায়, কোনো ভাবে আমি ডিফারেন্ট করার চেষ্টা করি। আর ক্যারেক্টার যখন একদমই কমপ্লিট ডিফারেন্ট হয় তখন আমি খুব এনজয় করি এবং এটা চ্যালেঞ্জটা আমি সবসময় অ্যাকসেপ্ট করি। কারণ হচ্ছে এটা না করলে আসলে আমি প্রুভ করতে পারবো না যে আমি অ্যাক্টিং করতে পারি, বা আমার নিজের কাছেও তো একটা ব্যাপার থাকে যে আমি কতটুকু দিতে পারছি। যখন আমি ভ্যারিয়েশন দিতে পারবো না তখন আমার নিজেরও ভালো লাগবে না আসলে কাজ করতে। আর তখন অডিয়েন্সও লাইক করবে না ম্যাক্সিমাম টাইম, বিকজ ওরা আমাদেরকে ডিফারেন্ট ভাবে দেখার যেটা চায়, এটা খুব বেশি চায়। মানে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, আমাদের ওই যেটা ফারিয়া বললো নিজেদেরকে প্রুভ করার জন্য। তো আমার মনে হয় আমরা সবাই এখানে যারা আছে আমরা ওয়েট করি খুব একটা ডিফারেন্ট একটা ক্যারেক্টার পাওয়ার জন্য। আর এটা ঈদের সময় হয়, কারণ ঈদের সময় আমাদের কাজ বেশি হয়, তো ওই চান্সটা অনেক বেশি। আমি এখানে সবাই ঈদে যত কাজ করেছে অনেক ডিফারেন্ট ক্যারেক্টার। ও যেমন ভূতের
ভ্যালেন্টাইন করেছে? আমি খুব বেশি নাটক আসলে করতে পারি না, আমি খুব লেজি একটা পার্সন। সো আমাকে মনে হয় যে আমাকে দ্বারা অনেক কাজ করা সম্ভব না, তো আমি যে কটা করি আমি ট্রাই করি ওগুলোকে ডিফারেন্ট ভাবে করার। যেমন এবার 4টা যাচ্ছে, সো 4টা 4 রকম। একটা হচ্ছে ভূতের সাথে প্রেম, একটা হচ্ছে চরম প্রেম তাসিম ভাইয়ের সাথে, আরেকটা হচ্ছে বাবা মেয়ের একটা কেমিস্ট্রির একটা জায়গাটা যে আমি গাজী রাকাত স্যারের সাথে করার চান্স পেয়েছি ফর দ্য ফার্স্ট টাইম। সো ওটা করছি। এন্ড আরেকটা হচ্ছে আমার খুব বড় একটা স্বপ্ন এবার পূরণ হচ্ছে। আমি হুমায়ুন আহমেদ স্যারের স্ক্রিপ্টে একটা কাজ করেছি, আজজরির বিয়ে। সো ওটা অন্যরকম। সো আমার 4টা 4 রকম কাজ যাচ্ছে, সো ওটা নিয়ে আমি অনেক স্যাটিসফাইড। দুটো নাটকে একটু প্রেম 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 কি বাস্তবে করা হয়? এখনো তো বয়স হয়নি। টিভি আসলে দর্শক কি ধরনের নাটক দেখতে চায়? প্রেমের নাটক, হাসির নাটক, সিরিয়াস নাটক, কি মনে হয় তোমাদের কাছে? হাসির নাটক বেশি, হাসির নাটকটা বেশি, মানে কমেডি রোমান্টিক নাটকগুলো বেশি দেখতে চাই। তো সবসময় আর না, আমাদের লাইফে এত কমপ্লিকেসি, লাইফে এত প্রবলেম, টিভিতে যদি প্রবলেম দেখি আসলে ভালো লাগে। আমি যখন যে দেখে আমি খুব বিরক্ত হই। পিওর বিনোদনের, হ্যাঁ, প্রিয় বিনোদন মানে আমি হাসবো, দেখবো, ঈদের ছুটি। ওকে, ভালো কথা। ফারিয়া, আরেকটা কথা আমি তোমাকে জানতে চাই, সেটা হচ্ছে এই প্রাণের এই আয়োজনটা আসলে তোমাদের কেমন লাগে? আমাদের আর টিভিতে প্রাণের 7টি নাটক প্রচারিত হচ্ছে এবার ঈদে, এবং খুব সুইট কিছু মানুষদের নিয়ে তারা কাজ করেছে, এবং যারা এখন খুব প্রমিনেন্ট, এখন খুব ভালো কাজ তোমরা করছো, তাদের নিয়ে কাজ করেছে। এই ইয়েটা আসলে তোমার কেমন লাগে? মানে ওদের এই আয়োজনটা বেস্ট পার্ট হচ্ছে এটা ব্রেক ফ্রি। ঈদের সময় দর্শক হচ্ছে টিভির সামনে ব্রেক দেখতে চায় না, একদমই পছন্দ করে না। এবং আমি নিজে পার্সোনালি যখন দেখি যে অনেক ব্রেক হচ্ছে, আমি চ্যানেল চেঞ্জ করে ফেলি। সো আমি এটাকে প্রাণকে অনেক ধন্যবাদ দিব যে ও এত বড় ইনিশিয়েটিভ নিয়েছে, এবং আরটিভি কেও এই দুটো, ওরা যদি কম্বাইন্ড এত ভালো একটা ডিসিশন না নিত, অনেক দর্শক হারাতাম। এবং জাস্ট এটার জন্য হলেও কিছু মানুষ টিভির সামনে বসে ধৈর্য নিয়ে দেখে যে না, ব্রেক নাই, একটু দেখি। সো এটাকে আমি থ্যাংক ইউ জানাই, আমি আমার একদম সত্যি কথা বলে আমি মন থেকে ধন্যবাদ জানাই আর টিভিকে আর প্রাণকে। আর এটা অবশ্যই একটা ভালো ডিসিশন যে নতুনদেরকে নিয়ে কাজ করা, যারা অলরেডি প্রুফ করে ফেলেছে যে আমরা ভালো অ্যাক্টিং করি, তারা প্রুফ করে ফেলেছে তারা অ্যাক্টিং করতে পারে। আমাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করাটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। এক্সপেরিমেন্ট করার কিছু নেই, তুমি সবাই অলরেডি জানে যে তুমি ভালো অ্যাক্টিং করো, সো তোমরা সবাই ভালো কাজ করো। তারপরে আসলে অনেক আমি মাঝে মাঝে আমার নিজের মনে হয় যে আমি এটা কি অ্যাক্টিং করলাম, হয় এরকম টাইম থাকেই, তাই না? আসলে নিজের প্রতিদিন মনে হয় যে নতুন করে শিখছি, নতুন কিছু। মানে এখন আমার বেস্ট, যতই বেস্ট করি না কেন, সবাই বলুক না কেন, মনে হয় না নিজের বেস্টটা এখনো হয় না, এখনো অনেক বাকি না, আছে। এই ডায়লগটা আসলে এভাবে দেওয়া উচিত ছিল না, আসলে এই কথাটা এভাবে বলা উচিত না। আমি তো আমার কাজ দেখা যাচ্ছে, আমি যে কাজই করি না কেন ওকে অ্যাটলিস্ট 100 বার দেখব। নিজের কাজটা যখন দেখি আমরা নাটক টিভিতে, তখন মনে হয় যে এই ডায়লগটা আমি আরো ভালোভাবে দিতে পারতাম, এই এক্সপ্রেশনটা আমি এখনই এভাবে দিচ্ছি, তাহলে তখন কেন দিলাম না? এবং তুমি এখন খেয়াল করবে যে 3 বছর আগের করা নাটক যখন তুমি 3 বছর পরে দেখবে, তখন আমাকে মনে হবে আহারে এই স্ক্রিপ্টটা পেলে তবে আরো ভালো করতাম। এটা আসলে থাকবেই, শেখার কোনো শেষ নেই, এবং শিল্পীর চাহিদারও কোনো শেষ নেই। আমরা এই গল্পে আবারও ফিরবো, আবারও আমাদের খুব ছোট একটা বিরতি দেব। সাফা, আমি না ভূত বিষয়টা নিয়ে খুব এক্সাইটেড, তোমরাও একটু এক্সাইটেড না? ভূতের ভ্যালেন্টাইন, ভূতের সাথে প্রেম শুনেই কেমন লাগছে। শুরুতেই চলো আমরা একটু প্রোমোটা দেখে আসি। নতুন পাওয়ার, নতুন অসাধারণ একটি গান, সন্দীপ ভাইয়ের গান খুবই ভালো হয়েছে। আর আমার নাচের পার্টটা আমি যতবারই দেখি আমার ততবার নিশো ভাইকে থ্যাঙ্কস দিতে ইচ্ছা করে, বিকজ নিশো ভাই এত এফোর্ট দিয়েছেন। আর নিশো ভাইয়ের সবচেয়ে বড় কথা হচ্ছে তার পায়ে ব্যথা ছিল বেচারার। আচ্ছা, তো উনি এই পায়ের ব্যথা নিয়ে এত ডেডিকেশন দিয়ে যখন উনি নাচ করছিল, তখন আমার ঘুমটুম সবকিছু বাদ দিয়ে মনে হচ্ছিল যে আমিও করবো, বিকজ মানে বিগ ইন্সপিরেশন। মানে ওনাকে দেখে রাত 3টার সময় শুটিং হয়েছে, দেখে কিন্তু বোঝা পায়নি। উনি ধরে অ্যাক্টিং শিখিয়ে দেয়, অনেক হেল্প করে। নিশো ভাইকে আমি ক্লাস 5 থেকে চিনি, এন্ড ছোটবেলার ক্রাশ আমার। এখনো আছে দেখতে হলে এখন নেই, ছোটবেলা ভালো লাগতো। আচ্ছা, ভূতের ভ্যালেন্টাইন দেখে তো এখন আমার ভূতের সাথে প্রেম করতে ইচ্ছে করছে। মানে শুনতে যেমনই লাগে না কেন, ভূতের ভ্যালেন্টাইন, বাট ইটস অল অ্যাবাউট রোম্যান্স এন্ড ওইসব জিনিসগুলো, প্রেম এন্ড ফুল অফ রোম্যান্স। প্রেম নিয়ে কথা বলি, সব ইয়াং মেয়েরা আমার পাশে বসে আছে। প্রেম কি তোমার কাছে? ভালোবাসা কি? বলো। প্রেম ভালোবাসা কি খুব কঠিন প্রশ্ন, একটু পরে বলি। না, ইনফ্যাচুয়েশন ইজ সামথিং ডিফারেন্ট। অ্যাকচুয়ালি কি এখন তোমরা বুঝবা না, আর কিছুদিন গেলে বুঝবা যে এটা ইনফ্যাচুয়েশন, প্রেম ভালোবাসা।
তোমাদের কাছে কি বলো? প্রেম ভালোবাসা এটার অ্যাকচুয়ালি আমার মনে হয় স্পেসিফিক সংজ্ঞাটা কেউই দিতে পারেনি আজ পর্যন্ত, বাট আরে সামওয়ান যে আপনার একটা লাইফ পার্টনার হবে বা একটা পার্টনার হবে যাকে হয়তো আমি টার্ন করলে আমার সাইডে পাবো। সো আমার কাছে মনে হয় প্রেম ভালোবাসার থেকে মানে পার্টনারটা অ্যাকচুয়ালি আমি কারেক্ট ডেফিনেশন দিতে পারছি না। আমার মতে একটা আস্থার জায়গা, হ্যাঁ, আমি জানি আমার একটা শেল্টার, একটা শেল্টার। সেটা খুব প্রিয় একজন মানুষ হতে পারে, বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, বন্ধু হতে পারে, বাট একটা জায়গা যেখানে আমি একটা ছায়া পাবো। তিশা? আমি আসলে কিছুই বলতে চাচ্ছিলাম না, কিছু বলতে চাচ্ছিলে, কারণ হচ্ছে কারণ কি না, কারণ প্রেম ইটস লাইক খুবই আপেক্ষিক, খুবই আপেক্ষিক। আমি আজকে আমার মনে হচ্ছে মানুষ না বলে যে মানুষ একবার প্রেম করে হ্যান তেন, মানুষ বারবার প্রেম করে, হাজারবার প্রেম করে, প্রত্যেকটা এইজে গিয়ে, প্রত্যেকটা লাইফের স্টেজে গিয়ে করে। সেটা আমি হয়তো বা আমার স্কুল লেভেলে একটা প্রেম ছিল, আমার কলেজে একটা ছিল, আমার ভার্সিটি লাইফে আমার, দেন এখন আমার প্রেম একটা, আবার আমার যখন একটু মিডল এজে যাব তখন আরেক রকমের প্রেম। তো এটা আসতেই থাকবে। আর আমাদের আর্টিস্ট, আমরা যারা আর্টিস্ট বা আমরা যারা কাজ করি, আমাদের লাইফটা একটু ডিফারেন্ট। আমি মনে করি যে আমাদের প্রেমময় মানে মন যদি না থাকে আমাদের, আমরা মনে হয় কাজ করতে পারবো না। সো এটা থাকা খুব ইম্পর্টেন্ট। প্রেম লাইফে শিল্পীরা মনে হয় একটু বেশি ইমোশনাল হয়। ইমোশনাল, আমি এটাই বলতে চাচ্ছিলাম, ইমোশনাল শিল্পীর মধ্যে একটু বেশি মাত্রা থাকে। কেন, এই প্রশ্নের উত্তর অবশ্য আমরা কেউ দিতে পারবো না। তারা শিল্পী, ইমোশনাল বলেই তারা শিল্পী। আবার ওই নাটকে ফিরে আসতে চাই। ঈদের নাটক কি আসলে দর্শকরা সেই অর্থে দেখে? তুমি বলছিলে না যে এই নাটকগুলো দর্শকরা দেখবে কারণ যেহেতু বিজ্ঞাপন বিরতি থাকছে না, এটা একটা ভালো দিক। এবং তোমাদের কি মনে হয়, তোমরা তো কাজ করছো বেশ কিছুদিন হয়ে গেল, রেগুলার ঈদের প্রচুর ভালো ভালো কাজও করছো এবং প্রচুর ভালো কাজ কিন্তু এখন হচ্ছে, সেই রেসপন্সটা কি আসলে সত্যিকার অর্থে পাচ্ছ ফারিয়া তোমার থেকে? না, ওভাবে পাচ্ছি না, সত্যি কথা, ওভাবে পাই না। একটা ভালো কাজ করার পরে যেরকম একটা এক্সপেকটেশন থাকে যে না এটা অনেক মানুষ দেখবে, অনেক ভালো রেসপন্স পাবো, সেটা ওভাবে হয় না। সেটা হয় কি আস্তে আস্তে টাইমের সাথে সাথে হয়, যেমন এখন ইউটিউবে চলে যায়, আমাদের একটা বড় অ্যামাউন্ট দর্শক কিন্তু এখন ইউটিউবে, যারা নাটক অন এয়ার হওয়ার পর যখন ইউটিউবে যায় তখন দেখে, তো ওইখান থেকে একটা ভালো রেসপন্স পাই। বাট আগে যেটা ছিল আমাদের জীবন, আমার সাফার জীবনের প্রথম নাটক এক, আচ্ছা হ্যাঁ, তো আমাদের সেই নাটক অন এয়ার পরে আমরা যেরকম রেসপন্স পেয়েছিলাম ম্যাসিভ, মানে আজকে রাত 12টায় অন এয়ার নাটক শেষ হলো, পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর রাস্তায় নামার পরে খুবই ডিফারেন্ট, রাইট? আর এখন যেটা হয় রেসপন্সটা সব চলে আসছে ফেসবুকে, রাইট? জাস্ট একটা মার্কেটিং টাইপ, মানে ফেসবুকে যেমন প্রত্যেকটা নাটকের জন্য একটা পোস্টার বানানো হয়, সো পোস্টারটা কোথায় যাচ্ছে? ফেসবুকে যাচ্ছে। সো আমরা কমেন্ট কোথায় পাচ্ছি? ফেসবুকে 500-600 কমেন্টস, দ্যাটস ইট। মানে ওখানেও দেখা যায় মানুষ প্রশংসা করে, বাট নাটকটা নিয়ে ওভাবে তেমন কিছু বলছে না। হয়তো বা ফারিয়াপুর নাটক দেখছে জাস্ট বিকজ অফ ফারিয়াপুর জন্য, ফারিয়াপুকে দেখলে দেখা শেষ, এর বাকি আর কিছু কিন্তু নেই। হ্যাঁ সেটাই, মানে পছন্দ হচ্ছে, আচ্ছা ফারিয়া নাটকটা ছাড়লো, ওর নাটক তো খুব ভালো লাগে, আমি দেখবো, দেখতে বিজ্ঞাপন শুরু হয়ে গেল, আরেকটা চ্যানেলে গেল এবং দেখা গেল কেন আমরা আসলে ধরে রাখতে পারছি না, আর দর্শক কেন আমরা ধরে রাখতে পারছি না, মানে মেইন কারণটা তোমার কি মনে হয়? দর্শক ধরে রাখতে পারছি না, আমি এখন যদি বলি আমাদের কাজের কোয়ালিটি, কোয়ান্টিটি বেড়েছে, কোয়ালিটি কিন্তু কমে গেছে, যেটা সত্যি কথা। এটার পিছনে অনেক কারণ, আমি সেটা বলছিলাম, আমরা দায়ী না, আমরা দায়ী। কোয়ালিটি খারাপ হচ্ছে যেটা ও বললো, এটা কিন্তু আমরা দায়ী না। কিন্তু হচ্ছে অনেক ভালো নাটক হচ্ছে, কিন্তু যারা ভালো নাটক করছে ওদের, মানে আমি এরকম মানুষ শুনেছি যারা জমি বিক্রি করে, গাড়ি বিক্রি করে নাটক বানাচ্ছে, নেশা, নাটক অভিনয়টাকে নেশা, পুরোই নেশা, নাটক বানানো একটা নেশা। সবকিছু অনেক বেশি কম, বাজেট যদি না বাড়ে, বাজেটে অনেক স্বল্পতা, যেটা সত্যি কথা। আজকে আমরা 1 ঘন্টার একটা কাজ যদি 2 দিনে করি, কোনোভাবেই সম্ভব না সেটা ভালোভাবে করা। মিনিমাম আমাদের 3 দিন অথবা 4 দিন লাগবে। হ্যাঁ, তো এই কাজটা আমরা 2 দিনে করতেছি। আর এখন আমাদের ওই যে হলি আর্টিজানের ঘটনাটার পরে এখন হাউসগুলোতে অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে, 11টার পরে শুটিং করতে দেয় না। আচ্ছা, এটা আমার জানা ছিল। এবার ঈদটা আমরা এত কষ্ট করে করেছি, মানে কাজগুলো সবাই আমরা মনে হয় ফেস করছি, 11টা বাজে লাইট অফ করে দিচ্ছে, সকালবেলা স্টার্ট করে কোনোভাবেই করতে পারছি না। পরের দিন প্রত্যেকটা ডিরেক্টর এবার কাজে ফেসে গেছে, তাদের আবার এক্সট্রা অন্য আরেকটা ডেটে তাদেরকে টাইম দেয়। তোমার কথার সাথে আমি এটা ঠিক যে হ্যাঁ 11টার পরে লাইট অফ করে দিচ্ছে, এই জন্য আমাদের কাজ হ্যাম্পার হচ্ছে, কিন্তু 11টার পরে তো আসলে লাইট অফ করে দেওয়াই উচিত। হ্যাঁ এটা উচিত, বাট কারণ হঠাৎ করে হয়েছে কি আমাদের সবাই
ইউজ টু ছিল না এই ব্যাপারটা, তো 12টা 1টা 2টা করে হ্যাঁ সারা রাত শুটিং করেছে, রাত 3টার সময় হয়েছে, দেখে বোঝার উপায় নেই সে রাত 3টার সময় নিয়েছে সিঙ্গেল কাজগুলো এটা হয়েছে। তো এখন হঠাৎ করে আবার আমাদের এখন সকাল সকাল কাজ শুরু করার ট্রেনটা আসতে একটু সময় লাগবে, হঠাৎ করে কিছুই হয় না। আমরা আবার এখনো যে সবাই সিনসিয়ার হয়ে গেছে, টোটাল ইউনিট সিনসিয়ার হয়ে গেছে, আর্টিস্টরা এখন খুব তাড়াতাড়ি সেটে চলে যাচ্ছে যে আমার তো 11টার মধ্যে কাজ শেষ। তো আমাদের একটা মেন্টাল প্রিপারেশন থাকছে যে 11টার মধ্যে কাজ শেষ, আমরা সকাল সকাল কাজ শুরু করব, সকাল সকাল শেষ করব। তো এটা একটা ভালো দিক, অবভিয়াসলি এটা খুব ভালো দিক। আমার মনে হয় একটু ধরে ধরে কাজ করতে গেলে না, এই যে টাইমের বাউন্ডারিজ না থাকাটাই বেটার। তখন দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম আমরা যেটা ফেস করি, লাইট চলে যাচ্ছে, আপু লাইট চলে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, লাইট চলে যাচ্ছে, তাড়াতাড়ি শর্টটা শেষ করো। তখন 100% দেওয়া যায় না, 100% দিতে পারবো যখন চলে যাচ্ছে। বাট আমি এই ইনিশিয়েটিভটাকে খুবই করি যে একটা টাইম অ্যাটলিস্ট হয়। মানে আমার বাবা মা গতবার মানে রোজা ঈদের সময় পর্যন্ত যেটা ছিল, আব্বু আম্মু খুব বিরক্ত যে প্রত্যেকদিন রাত 2টা 3টার দিকে বাসায় আসতেছো, আমার আবার বাসায় বের হতে হচ্ছে সকাল 8:30। জবাব দিতে পারতাম না, ফোন দিলে কখন আসবা আসলে বলতে পারতেছি না কখন যে আসি। এখন তো একটা টাইম আছে, 11টার পর আসবো, 11টার পরে। এবং এটা হওয়া উচিত আমাদের অভিনয় শিল্পী সংঘ বলে একটা, আমি জানি যে তোমরা সবাই জানো এবং সবাই আমরা এর সাথে জড়িত, এই নিয়ে কিন্তু অনেকবার ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু আসলে সামহাও এটা হচ্ছে না। এটা আসলে আমাদের পরিচালকদের যে নির্বাচন হলো, এটার পরপরও কিন্তু ওরা চিন্তা ভাবনা করেছিল যে 9 to 9 বা 8 to 8 শুটিং করে ফেলবে। সো আলটিমেটলি এখন পর্যন্ত এরকম কোনো ডিসিশন হয়নি। এবং ওভারটাইম সিস্টেমও কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও আছে, যে তুমি এতক্ষণ কাজ করবে, এর বেশি যদি তোমাকে দেওয়া হয়, এটা কিন্তু থাকা উচিত। কারণ আমরা যারা কাজ করি আমাদের নিজেদেরও তো পার্সোনাল লাইফ আছে এবং কিছু সময় আছে, এবং আমরা লাইফ হারিয়ে ফেলছি। মানে আমাদের বয়স কত, এক্স্যাক্টলি বয়স কত, আমরা আগে দেখো ঈদের দিন তোমরা কিছুক্ষণ আগে বলছিলে না, ঈদের দিন এখন ঘুমাতে ভালো লাগে, রেস্ট হ্যাঁ, আমি এখন ঈদের জামা কিনতে পারি না, আমি এখন ঈদের জামা কিনতে পারি না, একটা তো জামা কিনবো আমি, সেটা এখন কেনার টাইম পাই না। মন মানসিকতাই আমি মন মানসিকতাও নেই যে মানে এখন মনে হচ্ছে আমি বাসায় গিয়ে ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার আসবো, মানে এরকম একটা ব্যাপার কাজ করে। ওইটা আমার নর্মাল ফ্রেন্ডদেরকে দেখে ওরা হচ্ছে হলিডেতে যায়, তখন আমি খুব অবাক হয়ে হলিডে বলে আমার লাইফে হলিডে হচ্ছে যখন আমি শুনেছি আমি শুটিং এর জন্য ঢাকার বাইরে কোথাও যেতে হবে, ওটা আমার জন্য হলিডে। শুটিং পারপাস। তুমি তো নাটকেও কাজ করেছো এবং ফিল্মেও কাজ করেছো, দুটো তো আসলে দুই মাধ্যম, এবং কাজ করার নিশ্চয়ই এক্সপেরিয়েন্সটা টোটালি ভিন্ন। তুমি একটু আমাকে বলবে যে নাটকের অভিনয় কিংবা ফিল্মের অভিনয়, শুটিং স্পট, তোমার কাছে মানে পার্থক্যটা কি, তোমার কাছে কেমন লাগে? পার্থক্যটা হচ্ছে নাটকে হচ্ছে 10-12টা সিকোয়েন্স একদিনে নামায়, আর ফিল্মে হচ্ছে 2টা সিকোয়েন্স, বেশি হলো 3টা সিকোয়েন্স সারাদিন করে। অনেক শান্তি, বাট অনেক কষ্ট, অনেক লাইট থাকে মাথার উপর, 10-12টা লাইট থাকে, মাথা ঘুরে, এন্ড অনেক কেয়ার করে সবাই। আমার এরকম মনে হয় যে আমি এবার ফিল্মের শুটিং শেষ করে 11 দিন শিডিউল ছিল, ঢাকার বাইরে ছিলাম, এসে নাটকে শুটিং করছি। আমার খুব এতিম লাগছিল যে আমার পাশে মানুষ ছিল না, কেয়ার করার অত মানুষ ছিল না। তার মানে সিনেমা শুটিং এ খুব কেয়ার করা হয়, কমপ্লেইন করতে হবে, 4-5 জন থাকে, ফুড নিয়ে, জুস নিয়ে, ছাতা নিয়ে, মানে অনেক কেয়ার করে। তখন শুটিং, তার মানে তুমি তখন ওই জায়গা থেকে এসে নাটক করতে তোমার আসলে কেমন লাগে? এতিম লেগেছে। আমি ফার্স্ট ডে যখন শুটিং করি তখন আমার এসে মনে হচ্ছে আমার এতিম, আমার চারপাশে কেউ কেয়ার করতে, ছাতা নাই, আমাকে বেশ সুন্দর লাগছে না, মানে সুন্দর করে লাইট করা হচ্ছে না, এক সাইড অন্ধকার। দেখো একটা বাজেট আসলে কোথায় কি করতে পারে, কেয়ার করাটা বিষয় না। ভালো বাজেটের নাটকগুলোতে কিন্তু এরকম হয় না, যেমন ওখানে তো অনেক নাটক হয় যেটা 8 দিন ব্যাপী শুটিং হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, এখন অনেক নাটকে কিন্তু 5 দিন ব্যাপী শুটিং হয় হাতে গোনা, এবং তাদেরকে কিন্তু সেই বাজেটটা দেওয়া হচ্ছে, সবাইকে সমানভাবে সেটা দেওয়া হচ্ছে না। আসলে সবাইকে সমানভাবে দেওয়া হবে যখন প্রুফ করতে পারবে যে আমাকে প্রুফ করতে হবে যে না, আমাকে যদি 5 দিনের জন্য আমার কমপক্ষে 5 থেকে 6 লাখ টাকা বাজেট লাগে কমপক্ষে, সো আমাকে যদি আমাকে ওই 5 লাখ টাকা পেতে হলে আমাকে তো প্রুফ করতে হবে যে আমি 5 লাখ টাকা ডিজার্ভ করি, তখন আমাকে দিবে। প্রথমে তো রিস্কটা আসলে নিতেই হয়, শুরুতেই তো আসলে। এই জন্যই আমি প্রাণকে ধন্যবাদ দিব যে প্রাণ ডিরেক্টরদের ক্ষেত্রে কিন্তু ইয়াং ডিরেক্টরদেরকে নিয়ে কাজ করছে। আমাদের যারা ডিরেক্টর, আমাদের ডিরেক্টররা কিন্তু ইয়াং আমাদের মতো, সো এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, ওদেরকেও প্রুফ করার একটা জায়গা দিচ্ছে, যাতে ওরাও সামনে আরো এরকম আমরা এরকম 4-5 দিন শুটিং করতে পারি, 2 দিন 3 দিন 4-5 দিন শুটিং করা হয় অনেক ভালো, আরো কিছু ভালো। হ্যাঁ তখন যে
লাইট পড়ে যাচ্ছে এগুলো শুনতে হবে না, আর 11টার পর লাইট অফ করে দিলে কোনো প্রবলেম আমরা হবে না। অনুষ্ঠানের আসলে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি এবং কিন্তু খুব ছোট ছোট করে আমি সবার থেকে একটু একটু করে শুনতে চাই যে আমাদের দেশ, আমাদের সমাজ, আমরা প্রত্যেকেই শিল্পী এবং আমাদের অনেক বড় বড় স্বপ্ন, আমাদের কমিটমেন্টের জায়গা আছে, একটা দায়বদ্ধতা আছে আমাদের দেশের প্রতি, সমাজের প্রতি, এবং আমরা যেহেতু সব মেয়ে, আমাদের মেয়েদের প্রতিও, মানুষের প্রতি তো আছে, মেয়েদের প্রতিও স্পেশাল একটা দায়বদ্ধতা আছে। তো তোমরা আসলে এটা কিভাবে ভাবছো এবং তোমাদের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা? তোমার থেকে শুরু করবো। তোমার খুব ভালো কথা বলতে। আচ্ছা ভালো কথা, আমি বলি সবচেয়ে কম কথা বলেছে আজকে মেয়েটা, তুমি বলো। আচ্ছা ওই যে স্বপ্ন ফারিয়াপু বলবে। পৃথিবীর প্রত্যেকটা দেশের শিল্পীদেরকে, আমাদেরকে যেহেতু মানুষ চেনে, আমাদের দায়বদ্ধতা সবসময় থাকে, এটা আসলে আমরা চাইলেও এড়িয়ে যেতে পারবো না। বা খুব ছোট একটা ব্যাপার দিয়ে বলি যে আমি একটা কি জামা পরলাম, এটা একজন মানুষ ফলো করে, আমাদের ফলো করে সবাই, কিন্তু এই জন্য হয় কিছু কিছু ছোট ছোট জিনিস। আমি যেমন কয়েকটা ইয়ের সাথে কাজ করি, যেমন জাগুর সাথে কাজ করি, প্রজেক্ট আলোকিত শিশুর সাথে কাজ করি, অনেকে আমাকে জিজ্ঞেস করেন কোথায় টাইম পাও, এইভাবে যাও কেন, আমাদের অন্যান্য সেলিব্রিটিরা করে না। এটা আমাদের ফল্ট, আমাদের করা উচিত। আজকে আমি স্বপ্ন পাড়ে এগিয়ে যাবো, কালকে সাফা আসবে, আরেকদিন যখন আরেকটা এই বয়সী ছেলে দেখবে আচ্ছা ওরা যাচ্ছে আমিও যাই, আমি ফিনান্সিয়ালি হেল্প না করতে পারলে আমি ভলান্টিয়ার দিয়ে হেল্প করি। দায়বদ্ধতার জায়গাটা থাকে এবং এটা থাকবে। এবং এর আগেও যখন বিভিন্ন আমাদের দেশে মানে 90-তে যখন আন্দোলন হচ্ছিল, তখন কিন্তু শিল্পীরা অনেক এগিয়ে যাচ্ছিল, সারা জীবন এটা ছিল। তো এখন এই জিনিসটা একটু কমে আসছে, বাট আস্তে আস্তে যখন আমরা যেহেতু অনেক ইয়াং, আমরা কাজ করছি, আমরা যেহেতু এটা ফিল করছি, আস্তে আস্তে আমরা যখন রেভলিউশন টানবো, এটা আবার চেঞ্জ হবে, আবার বাড়বে। আর আমি কি করি, আমি অ্যাকচুয়ালি আমি যত টাকা আর্ন করি আমি দুইটা ভাগ করি, আমি এতিমখানা অরফানেজে দিয়ে দিই, আর আমি নিজে কিছু রাখি নিজের খরচের জন্য। আর ভবিষ্যৎ কোনো প্ল্যান আছে? যা করছো অনেক করছো, আরো করবো, নিশ্চয়ই করবে, বড় হই। সাফা? আমি দায়বদ্ধতা এগুলো তো বাদ দিলাম। আমি আমার যেটা ইচ্ছা, যেটা হচ্ছে আমি চাই এমন একটা বাংলাদেশ যেখানে দেখা যাচ্ছে আমরা যখন রাস্তায় বের হচ্ছি, এমনিতেই মানুষের চোখ আমাদের উপর থাকছে। সো আমি চাই হচ্ছে লাইক দেখা যায় রাত 9টার পর 10টার পর আমি কিন্তু বের হতে পারছি না, সো ওখানে আমার কোনো সেফটি নেই। আমার বের হওয়ার আগে চিন্তা করতে হচ্ছে যে আমার সাথে কারো একজনে থাকতে হবে যে আমাকে অ্যাকচুয়ালি সিকিউর করে বাসা পর্যন্ত নিয়ে যাবে। সো আমি এমন একটা বাংলাদেশ গড়তে চাই। আমি জানি না, আমি হয়তোবা একা আমার পক্ষে কখনোই সম্ভব না, হয়তোবা সবাই মিলে যদি সম্ভব হয় যে রাত 10টার পরে যেন আমি রাস্তায় বের হলে বাংলাদেশের মতো একটা জায়গায় আমার মতো একটা মেয়ে যেন আমি সেফ ফিল করি। মানে আমি কোনো কিছু চিন্তা না করে, মানে অনেক সময় ইচ্ছে হয় যে আমি একটু হাঁটি রাস্তা দিয়ে, বা আমি একটু একা কোথাও যাই, ওটার কথা আমি জাস্ট এখন চিন্তাও করতে পারি না বাইরের কান্ট্রি ছাড়া। সো আমি চাই ওই জিনিসটা যেন আমাদের বাংলাদেশে এক না একদিন হয়। ইনশাল্লাহ আমরা স্বপ্ন দেখতেই পারি, মানুষ তার স্বপ্নের সমান বড়। তিশা? বাংলাদেশ নিয়ে আসলে ছোটবেলা থেকে একটা মানে সেন্স কাজ করতো যে বাংলাদেশে আমাদের দেশটা কেন এরকম, আমরা কেন এরকম করতে পারছি না। ও যেটা বললো মেয়েদের সেফটি, সিকিউরিটি, তারপর আরো অনেক ব্যাপার আছে, আমাদের মেয়েদের টর্চার ব্যাপার আছে, বিয়ের পরে শ্বশুর বাড়ির টর্চার, হ্যান ত্যান সবকিছু ব্যাপার আছে। তো মেয়েদেরকে নিয়ে কথা বলি, বা যদি ছেলেদের ব্যাপারও বলি, তো আমরা যারা শিল্পী আছে আমাদের অনেক লিমিটেশনস আছে, আমরা এই লিমিটেশনস এর মধ্যে আমরা হয়তো অনেক কিছু করতে পারি না। তো আমাদের করতে অনেক কিছু মন চায়, ও যেটা বলে আমি টাকা পয়সা দিয়ে পারবো না, বাট আমরা এজ এ ভলান্টিয়ার আমরা কাজ করতে পারি। তো আমাদের অনেক কিছু মন চায়, তারপর আমরা আমাদের জায়গা থেকে আমাদের কাজ দিয়ে যে আমরা একটা কাজ করলাম, আমরা হয়তো বা কোনো বন্যা হলো, বা আমাদের উইন্টারে যখন আমি উইন্টারে অনেক আমার পুরোনো কাপড় চোপড় এগুলো দেওয়ার চেষ্টা করি কিছু গরিব মানুষদেরকে, আমার পরিচিত গরিব লোক থাকে বা গ্রামের গরিব লোকজন থাকে, তাদেরকে হেল্প করার চেষ্টা করি। বা রাস্তায় লোক দেখি, যখন ছোট ছোট বাচ্চা দেখি, খুব মায়া লাগে। তো আসলে লিমিটেশনস আমাদের অনেক, তার মধ্যে যতটুকু পারি আমরা অল্প অল্প করে চেষ্টা করি করার জন্য। আমার যেটা মনে হয় আমাদের একটা ফান্ড থাকা উচিত প্রত্যেকের, ইভেন আমাদের শিল্পীদের জন্য। এমন অনেক শিল্পী আছেন, অনেক প্রতিভাবান গুণী শিল্পীরা আছেন যাদেরকে আসলে আমরা লাস্ট মোমেন্টে মরার সময় তারা অনেক কিছু পাননি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমার একদম যেতে ইচ্ছে করছে না। এই আড্ডা আমরা অনুষ্ঠান শেষ করার পরে আরো 1 ঘন্টা আড্ডা দেবো, এবং আরেকদিন নিশ্চয়ই আমরা এভাবে আবারও বসবো। সবাইকে একসাথে একটু ঈদ মোবারক যেতে বলতে হবে, একজন একজন করেই বলি দর্শকদের উদ্দেশ্যে যারা অধীর আগ্রহে ক্যামেরার সামনে সামনে বসে আছে। দর্শক ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। দর্শক ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, ঈদ অনেক ভালো কাটুক। বাংলা নাটক দেখবেন বেশি বেশি করে, কারণ আপনারা দেখলেই আমরা আরো ভালো ভালো কাজ করার চেষ্টা করব এবং আরো বেশি ইনিশিয়েটিভ নিব, আরো বেশি চেষ্টা করব। তো বাংলা নাটক দেখবেন, বাংলা চ্যানেল দেখবেন। সবাইকে ঈদ মোবারক। সবাই আমাদের ঈদের নাটকগুলো দেখবেন এন্ড আমাদের জন্য দোয়া করবেন। এন্ড থ্যাংক ইউ প্রাণ মিস্টার তারক আলমকে। ঈদ মোবারক। সাফা?
ভিউয়ার্স, আমি ছোট করে বলবো এবার হচ্ছে ব্রেক ফ্রি, সো না দেখার তো কোনো চান্স নেই, সো ডোন্ট মিস ইট। সবগুলো নাটক দেখবেন। ঈদ মুবারক। ঈশা, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সবাই অনেক গরু কোরবানি দিবে, অনেক বেশি কোলেস্টেরল খাবে, ফ্যাট যুক্ত খাবার খাবে, সবগুলো বার্ন অবশ্যই করবেন, কারণ এখন হৃদরোগের অনেক ঝুঁকি বেড়ে গেছে। বেশি বেশি পানি খাবেন, অনেক বেশি গরম, আর অবশ্যই আমার ঈদের নাটকগুলো দেখবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই এই নাটকগুলো দর্শক দেখতেই হবে, এত সুন্দর করে সবাই বলেছে। সবাই একসাথে আমরা একটা কথা বলতে চাই, আগাম সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, ভীষণ ভালো লেগেছে তোমরা এত ব্যস্ততার মাঝে আমাদের অনুষ্ঠানে এসেছো। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবা তোমরা সবাই।